প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। সাহিত্য শুধু বইয়ের পাতায় থাকে না, সাহিত্য কখনো কখনো একটি অঞ্চলের স্মৃতি, মানুষের জীবনযাপন, ইতিহাস, সংকট, স্বপ্ন এবং ভবিষ্যতের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি জীবন্ত দলিল হয়ে ওঠে। আজকের অনুষ্ঠানে আমরা সেই রকমই একটি প্রকাশনা নিয়ে কথা বলবো। বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিকের আজকের আলোচনার বিষয় 7ই আগস্ট থেকে 13 আগস্ট 2026 সংখ্যাটিকে নিয়ে। এটি নিছক একটি সংখ্যার পাঠ পর্যালোচনা নয়, বরং এই সংখ্যাটিকে সামনে রেখে আমরা দেখার চেষ্টা করব সমকালীন বাংলা সাহিত্য পত্রিকার বৃহত্তর পরিসরে বরাকের নতুন দিগন্ত কোথায় দাঁড়িয়ে আছে, তার নিজস্বতা কোথায় এবং বরাকের সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে তার প্রয়োজনীয়তা কতখানি। পত্রিকা মানে শুধু সংবাদ নয়। শিলচরের শ্যামাপ্রসাদ রোড থেকে প্রকাশিত বরাকের নতুন দিগন্ত প্রতি সপ্তাহে অনলাইন, অফলাইন এবং ডিজিটালের মাধ্যমে পাঠকের কাছে পৌঁছে যাচ্ছে। পত্রিকার প্রধান সম্পাদক, কবি ও প্রকাশিকা মিতা দাসপুরকায়স্থ। এই পত্রিকার একটি বৈশিষ্ট্য হলো স্থানীয় সংবাদকে কেন্দ্র করে এটিকে নিজেকে কেবল আঞ্চলিক সংবাদপত্রের সীমায় আবদ্ধ না রেখে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি এবং সম্পাদকীয় সব মিলিয়ে পত্রিকাটি একটি বিস্তৃত পাঠ পরিসর তৈরি করার চেষ্টা করছে। সমকালীন বাংলা পত্রপত্রিকাটিকে তাকালে আমরা দেখি বৃহৎ পরিসরের সংবাদপত্রের সাহিত্য পাতা এইদিকে যেমন জাতীয় ও আন্তর্জাতিক সাহিত্য আলোচনার সঙ্গে যুক্ত, অন্যদিকে ছোট কাগজ সাহিত্য পত্রিকাগুলি অনেক সময় নতুন কবি, নতুন ভাষা ও প্রান্তিক অভিজ্ঞতার জন্য জায়গা তৈরি করে। বরাকের নতুন দিগন্ত এর গুরুত্ব এখানেই। এটি বরাকের নিজস্ব বাস্তবতাকে বৃহত্তর বাংলা ভাষাভাষী পাঠ পরিসরের সঙ্গে যুক্ত করার একটি সেতু তৈরি করেছে। সম্পাদকীয় বর্ষা এলে কেন বিচ্ছিন্ন হয়ে পড়ে বরাক? এই সংখ্যার সম্পাদকীয় বিশেষভাবে উল্লেখযোগ্য শিরোনাম বর্ষা এলে কেন বিচ্ছিন্ন হয়ে পড়ে বরাক? শিরোনামটি একটি প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের ভেতরে রয়েছে একটি অঞ্চলের দীর্ঘদিনের অভিজ্ঞতা। বর্ষা এলেই যোগাযোগ ব্যবস্থার বিপর্যয়, রেলপথের সমস্যা, জাতীয় সড়কের দুরবস্থা, শহরের জলাবদ্ধতা, গ্রাম শহরের বিচ্ছিন্নতা, এসব যেন আমাদের পরিচিত দৃশ্য। কিন্তু সম্পাদকীয় এই পরিচিত দৃশ্যকে নতুন প্রশ্নে পরিণত করেছে। বরাকটি শুধু বর্ষার দুর্ভোগ সহ্য করবে নাকি একটি নিরাপদ ও সর্বমৌসুমী যোগাযোগ ব্যবস্থার অধিকার দাবি করবে? সম্পাদকীয় একটি বক্তব্য হিসেবে মনে রাখার মতো, বরাকের মানুষ করুণা চান না, তারা চান নিরাপদ, নির্ভরযোগ্য সব মৌসুমী যোগাযোগ। এই একটি বাক্যের মধ্যেই সম্পাদকের মূল দর্শনটি ধরা পড়ে। বরাকের কোনো প্রান্তিক ভূখণ্ড নয়, বরাক কোনো প্রান্তিক ভূখণ্ড নয়। অর্থনীতি, শিক্ষা, কৃষি, বাণিজ্য, পর্যটন, সংস্কৃতি এবং উত্তর পূর্ব ভারতের আন্তঃরাজ্য যোগাযোগের ক্ষেত্রে এই উপত্যকার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বর্ষা এলেই যদি রেলপথ বিপর্যস্ত হয়ে জাতীয় সড়ক ধসে পড়ে, শহরের রাস্তা জলাশয়ে পরিণত হয়, ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত ব্যাহত হয় এবং গ্রাম শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তাকে শুধুমাত্র বর্ষার দুর্ভোগ বলে পাশ কাটিয়ে যাওয়া যায় না। এটি পরিকল্পনার প্রশ্ন, এটি প্রশাসনিক
দক্ষতার প্রশ্ন, এটি উন্নয়নের প্রশ্ন। প্রকৃতিকে আমরা থামাতে পারবো না, বর্ষাকে থামাতে পারবো না, কিন্তু বিজ্ঞান, প্রযুক্তি, পরিকল্পনা ও প্রশাসনিক দক্ষতার মাধ্যমে প্রকৃতির অভিঘাত কতটা কমানো যায় সেটি সভ্যতার পরীক্ষা। সাংবাদিকতা তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি প্রশ্ন রেখেছে। বর্ষা তো প্রতি বছর আসবে, বরাক কি প্রতি বছর নতুন করে বিচ্ছিন্ন হয়ে পড়বে? আরও একটি প্রশ্ন, আমাদের কি সত্যি রাস্তা আছে, নাকি শুধু রাস্তা থাকার প্রতিশ্রুতি আছে? এই প্রশ্ন শুধু একটি পত্রিকার প্রশ্ন নয়, এটি বরাকের মানুষের প্রশ্ন। এবং এই জায়গাতেই সম্পাদকীয় সমকালীন হয়ে ওঠে। সমকালীন বাংলা সাহিত্য পত্রিকার সঙ্গে তুলনা এখন প্রশ্ন উঠতে পারে। সমকালীন বাংলা সাহিত্য পত্রিকা বৃহত্তর পরিসরে বরাকের নতুন দিগন্ত, এর অবস্থান কোথায়? বাংলা ভাষার মূলধারার পত্রপত্রিকা আমরা সাধারণত বৃহত্তর জাতীয় সাহিত্য চর্চা, নতুন বই, কবিতা, গল্প, প্রবন্ধ, সাক্ষাৎকার ও সাহিত্য সমালোচনা বিস্তৃত পরিসরে দেখতে পাই। আবার ছোট পত্রিকাও লিটল ম্যাগাজিনের নিজস্ব শক্তি হলো তারা অনেক বেশি সাহসের সঙ্গে নতুন লেখক, নতুন ভাষা, নতুন নন্দন চেতনা এবং বিকল্প সাহিত্য ভাবনাকে সামনে আনে। বরাকের নতুন দিগন্ত এই দুই প্রবণতার মাঝখানে এক নিজস্ব জায়গা তৈরি করেছে। একদিকে রয়েছে সংবাদ ও সমকালীন, অন্যদিকে রয়েছে সাহিত্য ও সংস্কৃতি, একদিকে রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক পরিসর, অন্যদিকে রয়েছে বরাকের মাটি, মানুষ, ইতিহাস ও স্মৃতি। এটাই তার স্বাতন্ত্র্য। মূলধারার বৃহৎ বাংলা পত্রিকার সঙ্গে প্রতিযোগিতা করাই এর উদ্দেশ্য হওয়া উচিত নয়। মূলধারার বৃহৎ বাংলা পত্রিকার সঙ্গে প্রতিযোগিতা করাই এর উদ্দেশ্য হওয়া উচিত নয়, বরং বরাকের নিজস্ব জীবন অভিজ্ঞতাকে বৃহত্তর বাংলা সাহিত্য সংস্কৃতির মানচিত্রে আরও দৃশ্যমান করে তোলাই তার বড় সম্ভাবনা। এই দিক থেকে দেখলে বরাকের নতুন দিগন্ত একটি আঞ্চলিক পত্রিকা মাত্র নয়, এটি একটি সাংস্কৃতিক নথি হয়ে ওঠার সম্ভাবনা বহন করছে। আসছি বরাকের নতুন দিগন্তের সাহিত্য নিয়ে কিছু আলোচনা সংক্ষিপ্তভাবে করতে যাচ্ছি। গল্প, অর্চন দাসের গল্প লিখেছেন। এই সংখ্যার অর্চন দাসের গল্পের সমাপ্তি পর্বে উল্লেখযোগ্য। গল্পের শেষ অংশে অমুমাসী চরিত্রটি আর স্পষ্ট হয়ে উঠেছে। 40 এই নারী চরিত্রের মধ্য দিয়ে গল্পকার যে জীবন ভাবনা নির্মাণ করেছেন তার পরিণতি এসে দাঁড়িয়েছে এক বিশেষ মুহূর্তে। গল্পের শেষ বাক্য, অবশেষে আড়ম্বরহীন এক সন্ধ্যা প্রফেসর সুমনাথের সঙ্গে সমুর রেজিস্ট্রি। এই আবরণহীন সন্ধ্যা আসলে গল্পের সমাপ্তির মধ্যেও নতুন জীবনের সূচনার ইঙ্গিত বহন করে। 22 শ্রাবণ রবীন্দ্রনাথের কাছে ফিরে দেখা এই সংখ্যার সাহিত্য বিভাগে 22 শ্রাবণ নিয়ে বিশেষ গুরুত্ব পেয়েছে। অনেকেই লিখেছেন। রবীন্দ্রনাথকে নিয়ে একাধিক কবি ও লেখকদের লেখা রয়েছে। কলকাতা থেকে কানাইলাল জানা 22 শ্রাবণ নিয়ে লিখেছেন একটি তত্ত্ব সমৃদ্ধ রচনা। এ ধরনের লেখা শুধু স্মরণ নয়, রবীন্দ্রনাথকে নতুন করে জানারও একটি প্রয়াস। কুচবিহার থেকে কবি অশোক কুমার ঠাকুর লিখেছেন ছড়ার ছন্দে কৌতুকময় কবিতা, বুদ্ধি শুধু পেটে। কবিতার কয়েকটি পংক্তি ভেবেছিলেন এমনি করে কাটবে দিনের শেষটা, আজ দিয়েছে নগ্ন করে থাকুক নিয়ে রেসটা। ছড়া সহজ ছন্দে সমকালীন ব্যঙ্গ কৌতুক কবিতাটি বিশেষ আকর্ষণ এখানেই। বরযাত্রাপুর থেকে মহাজির হোসেন চৌধুরী লিখেছেন শহর শিলচর। এই কবিতার এই পংক্তি তিনি উপস্থাপন করেছেন 1900 স্মৃতি চিহ্ন শহীদের সপ্তগাথার শ্রেষ্ঠ সন, আমাদের প্রাণের প্রিয় হৃদয়ে অদ্বিতীয় শহর শিলচর। এখানে শিলচর কেবল একটি শহর নয়, একটি ইতিহাস, একটি ভাষার স্মৃতি, একটি আবেগ।
তিনি আমাদের রবীন্দ্রনাথ বিশুদ্ধ বারোই তার কবিতায় রবীন্দ্রনাথকে ব্যক্তিগত অনুভবে থেকে সর্বজনীন অনুভবে নিয়ে গেছেন। তিনি আমাদের রবীন্দ্রনাথ, তিনি রাতের চাঁদ, তিনি প্রতিদিনের সূর্য। রবীন্দ্রনাথ এখানে কোন দূরের কবি নন, তিনি ব্যক্তি মানুষের অনুভূতির মধ্যেও আছেন, আবার সামগ্রিক বাঙালি চেতনার মধ্যেও আছেন। খুব ভালো লাগলো তার কবিতাটি। মানিক চক্রবর্তী মৃত্যু থেকে অনন্ত দিকে, কই মানিক চক্রবর্তী 22 শ্রাবণকে দেখেছেন মৃত্যু, দুঃখ, বিরহ, অনন্তের আলয়। শেষ স্তবকে তিনি লিখেছেন 22 শ্রাবণ আসে, 22 শ্রাবণ যায়, অরণ্যে দাঁড়িয়ে এক মহিরূপ বাতাসে ভেসে বেড়ায়। এখানে রবীন্দ্রনাথের পংক্তি দিয়ে কবিতাকে উজ্জ্বল বাড়িয়ে দিয়েছেন। আছে দুঃখ, আছে মৃত্যু। এই লাইন রবীন্দ্রনাথের কবিতারই অংশ বিশেষ। এই তবুও শব্দটির মধ্যে যেন রবীন্দ্র চেতনা একটি গভীর দার্শনিক সুর দ্বারা পড়ে। মৃত্যু আছে, কিন্তু তারপরেও অনন্তে জাগরণ আছে। খুব ভালো লাগলো তার কবিতাটি। মিতা দাসপুরকায়স্থ যুগের সীমানায় লিখেছেন। কবি সম্পাদক মিতা দাসপুরকায়স্থ যুগের সীমানায় ইবে উপস্থাপন করেছেন। বৈশাখের নবজন্ম স্ফুরণ চেতনার, শ্রাবণ দ্বারা আকুল কাদের স্মরণে তোমার, তুমি মানেই আলোকিত মনন। এই কলমের রঙে রঙিন বিশ্বভুবন। রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের প্রসঙ্গ এসে যায় কবিতাটিতে। ফলে এটি নিছক রবীন্দ্র স্মরণ নয়, দুই মহৎ কবির মধ্য দিয়ে বাংলার সংস্কৃতির এক বৃহত্তর আলোক পরম্পরাকে অনুভব করার প্রয়াস। তার কবিতার আঙ্গিক এবং বিষয় বিন্যাস আমাদের আপ্লুত করে। ভালো লাগলো মিতা দাসপুরকায়স্থের কবিতাও। শিলাপতি চরের বৃত্তান্ত ইতিহাসের বেতন মানুষের গল্প। এবার আসি এই সংখ্যায় আরও একটি গুরুত্বপূর্ণ ধারাবাহিক রচনায় শিলাপতি চরের বৃত্তান্ত আমার লেখা। এই উপন্যাস গবেষণাধর্মী, মনস্তাত্ত্বিক, দীর্ঘদিন ধরে বরাকের নতুন দিগন্তে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। কাছাড়ের শেষ রাজা গোবিন্দচন্দ্র নারায়ণ এবং মহারানী ইন্দুপ্রভা জীবনকে কেন্দ্র করে এই উপন্যাসটি এগিয়ে চলেছে। কিন্তু এটা শুধু রাজা রানীর গল্প নয়, এর মধ্যে রয়েছে ইতিহাস, নৃতত্ত্ব, রাজনীতি, পারিবারিক দ্বন্দ্ব, হিংসা, ঈর্ষা, রাজনৈতিক চক্রান্ত, সংঘাত, পরম্পরা এবং বিদ্রোহী তুলারামের মতো ঐতিহাসিক পরিসরের নানা অনুষঙ্গ। আর সবকিছুর ভেতরে রয়েছে এক গভীর মানবিক সম্পর্ক, ইন্দুপ্রভা ও গোবিন্দচন্দ্র নারায়ণের ভালোবাসা। ইতিহাস এখানে কেবল তারিখের তালিকা নয়, ইতিহাস এখানে মানুষের জীবন। রাজনীতি এখানে শুধু ক্ষমতার দ্বন্দ্ব নয়, রাজনীতি এখানে মানুষের সম্পর্ক, আকাঙ্ক্ষা, ভয়, ভালোবাসা ও বিশ্বাসঘাতকতারও ইতিহাস। এই কারণে শিলাপতি চরের বৃত্তান্ত বরাক উপত্যকার ইতিহাসের এক সন্ধিক্ষণকে সাহিত্যের ভাষায় পুনর্নির্মাণের চেষ্টা। আবার পড়ছি, এই কারণেই শিলাপতি চরের বৃত্তান্ত বরাক উপত্যকার ইতিহাসের এক সন্ধিক্ষণকে সাহিত্যের ভাষায় পুনর্নির্মাণের চেষ্টা। এই পর্বে রয়েছে তেমনি একটি গল্পকথা। আপনার প্রত্যেকটি পড়বেন, ধারাবাহিকটি অনুসরণ করবেন, আর কবিতা উৎসব এডুকেশন ইউটিউব সম্প্রচারণে এই আলোচনা শুনবেন। শেষ কথা, সব শেষে একটি কথা বলতে হয়, একটি অঞ্চলের সাহিত্যিক পরিচয় কেবল তার বড় কবি বা বড় লেখকদের দিয়ে তৈরি হয় না, তৈরি হয় তার পত্রপত্রিকা, ছোট কাগজ, সম্পাদক, লেখক, পাঠক এবং সাংস্কৃতিক পরিসর মিলিয়ে। সেই অর্থে বরাকের নতুন দিগন্ত বরাকের বর্তমানকে নথিবদ্ধ করার পাশাপাশি ভবিষ্যতের জন্য একটি সাংস্কৃতিক স্মৃতি ভাণ্ডার নির্মাণের সম্ভাবনা বহন করছে। সমকালীন বাংলা সাহিত্য পত্রিকার বৃহত্তর স্রোতের পাশে দাঁড়িয়ে তার সবচেয়ে
বড় শক্তি, নিজস্ব ভূগোল, নিজস্ব ইতিহাস এবং নিজস্ব মানসিক কণ্ঠস্বর। আর সাহিত্য যখন নিজের মাটির সঙ্গে যুক্ত থাকে তখনই তার দিগন্ত বৃহত্তর হয়ে ওঠে। বরাকের নতুন দিগন্ত সেই বৃহত্তর দিগন্তের দিকে এগিয়ে চলুক, এই আমাদের প্রত্যাশা। কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুকে আবার জানাই আন্তরিক নমস্কার। পত্রিকাটি পড়ুন, সাহিত্যকে ভালোবাসুন, নিজের অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতিকে জানুন। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আমি আশুতোষ দাস। আবার দেখা হবে কবিতা উৎসব এডি ক্রিয়েশনের পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।